নমস্কার। গপ্পগুচ্ছের আড্ডার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভাড়ে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। আজকে গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস পরিণীতা প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প পরিণীতা প্রথম পর্ব। শক্তিশাল বুকে পড়বার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখালো। যখন অন্তপুর থেকে সংবাদ আসলো গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করেছেন, তখন গুরুচরণ ভেঙে পড়লেন। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ি গোড়ার মতো শুষ্কশীর্ণ, চোখ মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তার হাতের হুকোটা হাতেই রয়ে গেল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটায় ঠেস দিয়ে বসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবারও আর তার জোর রইল না। এই শুভ সংবাদটা বয়ে এনেছিল তার তৃতীয় কন্যা, 10ম বর্ষের আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, মারে, এক গ্লাস জল আনতো, খাই। মেয়ে জল আনতে চলে গেল। সে চলে গেলে গুরুচরণের সরবরাহকে মনে পড়ল আতুর ঘরে রকমারি খরচের কথা। তারপর ভিড়ে স্টেশনে গাড়ি আসলে দৌড় খোলা পেলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পটলি নিয়ে যেভাবে পাগলের মতো দলিত পিষ্ট করে একের ওপর এক ঝাঁপিয়ে ভেতরে ঢুকতে থাকে, তেমনি মার মার শব্দ করে তার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি যেন হু হু করে ঢুকতে লাগলো। মনে পড়ল গত বছর তার দ্বিতীয় কন্যার শুভবিবাহে বউবাজারে এই দোতলা বাড়িটুকু তার বাধা পড়েছে। তার 6 মাসের সুদ দেওয়া বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজ মেয়ের ওখানে তত্ত্ব পাঠাতে হবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মেলেনি। আজ বেলা 12টার মধ্যে বিলেতে হিসেব পাঠাতে হবে। কাল বড় সাহেব হুকুম জারি করেছেন, ময়লা বস্ত্র পরে কেউ আসলে তাকে ঢুকতে দেওয়া হবে না, তার ফাইন হবে। অথচ গত সপ্তাহ থেকে ধোপার সন্ধান মিলছে না। সংসারে অর্ধেক কাপড় চাপড় নিয়ে সে বোধ করি নিরুদ্দেশ হয়ে গেছে। গুরুচরণ আর ঠেস দিয়ে থাকতে পারল না। হুকাটা উঁচু করে ধরে এলিয়ে পড়লেন। মনে মনে বললেন, ভগবান, এই কলকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়ে অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ায় একটি ভারী মোটর গাড়ি যদি বুকের ওপর দিয়ে চলে যেত। আন্নাকালী জল এনে বলল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠে সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করে ফেলে বললেন, আহ, যা মা, গ্লাসটা নিয়ে যা। সে চলে গেল। গুরুচরণ আবার শুয়ে পড়লেন। ললিতা ঘরে ঢুকে বলল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠে বসলেন। ললিতার মুখের পানের চেয়ে সে তাহার অর্ধেক জ্বালা যেন নিভে গেল। সে বললেন, সারা রাত জেগে আছিস মা? আয় আমার কাছে এসে একবার বস। ললিতা সলজ্জ হেসে কাছে বসে বলল, আমি রাত্রিরে জাগিনি মামা। এই জীর্ণশীর্ণ গুরুভারগ্রস্ত অকালবৃদ্ধ মাতুলের হৃদয়ে প্রচ্ছন্ন সুগভে ব্যথাটা তার চেয়ে বেশি এই সংসারে আর কেউ অনুভব করতে পারে না। গুরুচরণ বললেন, তা হোক, আয় আমার কাছে আয়। ললিতা কাছে এসে বসতেই গুরুচরণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ করলাম। ললিতা মাথা হেট করে চা ঢালতে লাগলো। তিনি বলতে লাগলেন, হ্যাঁ রে মা,
তোর দুঃখী মামার ঘরে এসে দিনরাত খাটতে হয় না রে? ললিতা মাথা নাড়িয়ে বলল, দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসলেন। চা খেতে খেতে তিনি বললেন, হ্যাঁ রে ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলে বলল, কেন মামা, আমি রাঁধবো যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছ থেকে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামিয়ে রেখে বললেন, সত্যি? সত্যি মামা, মামি দেখিয়ে দেন, আমি কতদিন রেঁধেছি যে। তাহার নত মাথার উপর হাত রেখে গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করলেন। তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হল। এই ঘরটি গলির ওপরে। চা পান করতে করতে জানলার বাইরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচিয়ে ডেকে উঠলেন, আরে শেখর নাকি? শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবক ঘরে প্রবেশ করল। এই ছেলেটির বয়স 25-26। এমএ পাশ করা, এতদিন শিক্ষানবিশ করছিলেন। গত বছর থেকে অ্যাটর্নি হয়েছে। তার পিতা নবীন রায় গুড়ের কারবারে লাখপতি হয়ে কয়েক বছর থেকে ব্যবসা ছেড়ে দিয়ে ঘরে বসেই তেজারতি করছেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখরনাথ। তার প্রকাণ্ড তেতলার বাড়ি পাড়ার মাথায় উঠেছিল। এরই একটা খোলা ছাদের সঙ্গে গুরুচরণের ছাদটা মিশে একটা উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মেছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করত। গুরুচরণ বললেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়? শেখর মৃদু হেসে বলল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি তো বলবেই তাই, কিন্তু তাই যে কি সে শুধু আমিই জানি যে। শেখর বলল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়াই উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থেকে বললেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করে না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে, তা পড়ুক, সেই জন্য দুঃখ করি না শেখর। কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে জাটতার হাতে তুলে দিই বাবা বলো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে বলো? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কীরকম সেল বুকে বাজবে ভাবতে পারছ? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সাও নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুজনের দুই চোখ যেন অশ্রুপূর্ণ হয়ে উঠল। শেখর চুপ করে রইল। শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধুবান্ধবের মধ্যে যদি এই মেয়েটির কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে দেখেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট্ট ভাইয়ের মতন দেখেন। শেখর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বেশ, তা নয় দেখব। গুরুচরণ বললেন, ভুলো না বাবা, দেখো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন মিষ্টি শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের রাধা বাড়া করবে, দেবে থবে, সমস্ত এখন ওর মাথায়।
এই সময় ললিতা একটিবার চোখ তুলে আবার নামিয়ে ফেলল। তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওর বাপে কি কিছু কম রোজগার করেছে, কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্যও কিছু রেখে গেল না। শেখর চুপ করে রইল। গুরুচরণ নিজেই আবার বলে উঠলেন, আর দেখে গেলই না বলি কি করে? সে যত লোকের দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকু আমাদের এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমিই বলো না শেখর, সত্যি কি না? শেখর হাসতে লাগলো, জবাব দিল না। সে উঠবার উপক্রম করতেই গুরুচরণ জিজ্ঞাসা করে উঠলেন, এত সকালে কোথায় যাচ্ছ? শেখর বলল, ওই একটু ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। এই বলেই উঠে দাঁড়াতে গুরুচরণ আরেকবার তাকে স্মরণ করিয়ে দিলেন। কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখে এমন হাসি, এমন দয়ামায়া পৃথিবীতে খুঁজে বেরালো কেউ পাবে না। হ্যাঁ কাকামশাই, আমি মনে রাখবো। শেখর মাথা নাড়িয়ে হাসি মুখে বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস পরিণীতা প্রথম পর্ব। এই গল্পের পরিচালনায়, সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ, প্রযোজনায় আমি শুভজিৎ। যদি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যইভাবে কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। পরিণীতা আগামী পর্বের জন্য চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল গপ্পগুচ্ছের আড্ডায়। টিল দেন, গুড বাই, হ্যাপি লিসনিং।